বাংলা অডিও স্টোরি চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকের গল্প এক রাত্রি। লেখক ধীরেন্দ্রলাল ধর। গল্পটি নেওয়া হয়েছে গল্প বলি গল্প শোনো এই বইটি থেকে। গল্প পাঠে রয়েছেন বিদিশা হালদার। লেখক ধীরেন্দ্রলাল ধরের জন্ম 12ই জানুয়ারি 1913 সালে আর মৃত্যু 20 সেপ্টেম্বর 1991। জন্মস্থান কলকাতা। তিনি ঐতিহাসিক, রহস্য, রোমাঞ্চ ও ভৌতিক গল্প লেখার জন্য বিখ্যাত। তার কয়েকটি উল্লেখযোগ্য সাহিত্যকীর্তি হল যুদ্ধের গল্প, রংমহল, মহাকাল ইত্যাদি। শিশু সাহিত্য রচনার জন্য 1979 সালে তিনি জাতীয় পুরস্কার পান। শুরু করছি আজকের গল্প, ধীরেন্দ্রলাল ধরের লেখা এক রাত্রি। নৌকা করে যাচ্ছিলাম। সন্ধ্যার পর হঠাৎ তুমুল জলঝড়ে নৌকা ডুবে গেল। নৌকা ডুবলো বললে বাড়িয়ে বলা হয়। নৌকা উল্টে গেল। ছোট নদী, কিনারার কাছেই নৌকা উল্টালো। অল্প আয়াসেই তীরে এসে উঠলাম। ছোট নদী বলেই রক্ষা। চওড়া প্রশস্ত নদী হলে হয়তো তলিয়ে যেতাম। নৌকাখানা সোজা করে জল ছেঁচে ফেলে আবার যাবার জন্য তৈরি হতে প্রায় 2 ঘন্টা দেরি হলো। বৃষ্টি থেমে তখন কালবৈশাখীর আকাশ পরিষ্কার হয়ে গেছে। যথাস্থানে যখন পৌঁছালাম রাত তখন 10টা বেজে গেছে। সেখানে পৌঁছানোর কথা ছিল রাত 8টার আগে, কিন্তু আমি সেখানে পৌঁছালাম রাত তখন 10টা। পাড়াগা, সেখান থেকে মাইল 2 হেঁটে গেলে তবে আমার গন্তব্যস্থানে পৌঁছানো যায়। পাকা পথ কিছু নেই। ধান জমির আলির উপর দিয়ে হাঁটতে হবে। সে রাতে হাঁটতে সাহস হলো না। ইতিমধ্যে আকাশে আবার মেঘ জমেছে। একটি খাবারের দোকান ঝাঁপ বন্ধ করছিল। সেখানে কিছু খেয়ে নিয়ে বললাম, আজকের রাতটা এখানে থাকতে দেবেন? দোকানি বলল, না মশাই, বাইরের লোককে এখানে আমরা থাকতে দিই না। পরপর এই অঞ্চলে স্বদেশী ছেলেরা কয়েকটি ডাকাতি করে গেছে। সেই থেকে পুলিশের কড়া হুকুম আছে, বাইরের কোনো লোককে যেন এখানে কোথাও থাকতে দেওয়া না হয়। আপনি বরং থানায় যান। থানা গিয়ে আস্তানা নিতে ইচ্ছা হলো না। বললাম, বেশ, এমন কোনো জায়গা আছে বলতে পারেন যেখানে শুয়ে রাতটা কেটে যাবে, ভিজতে হবে না? ওই পাশেই নদীর ঘাটে একটা চাতাল আছে, দেখুন। সেই দিকেই গেলাম। নদীর তীর ধরে একটু গেলেই একটা ঘাট। ঘাটটি বাঁধানো। মাথার উপর ছাদ আছে। দুপাশে উঁচু রোয়াক। এক পাশে প্রচুর খড় জমানো। বোধ হয় কোনো নৌকা খালাস করেছে। সেইখানে একটা রোয়াকের উপর শুয়ে পড়লাম। সঙ্গে তো কিছুই নেই। চুরি ডাকাতির কোনো ভয় ছিল না। নতুন জায়গা, ঘুম আসতে চায় না। খানিকক্ষণ এপাশ ওপাশ করলাম। আবার ঝিরঝির করে বৃষ্টি নামলো। ব্যাঙ ডাকতে শুরু করলো। কিছুক্ষণ চুপ করে বৃষ্টির গান শুনলাম। তারপর কোনো এক সময়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কোনো এক সময় কে যেন আমার নাম ধরে ডাকলো। ঘুম ভেঙে গেল।
আকাশে চাঁদ উঠেছে, আলো এসে পড়েছে আমার মুখের উপর। কে ডাকলো? চারিপাশে তাকিয়ে দেখলাম কেউ তো নেই। আবার চোখ বুজলাম, ঘুমিয়েছি। আবার কে যেন আমার নাম ধরে ডাকলো। ঘুম ভেঙে গেল, চোখ চাইলাম। চাঁদের আলো তখন খড়ের উপর এসে পড়েছে। সহসা মনে হলো খড়ের পাশে কে যেন দাঁড়িয়ে আছে। একটি মেয়ে ছেলে, কুয়াশার মতো অস্পষ্ট। কেমন যেন মনে হলো। জিজ্ঞাসা করলাম, কে তুমি? অস্ফুট কণ্ঠে উচ্চারিত হলো, আমি গো, আমি। কে তুমি? আমায় চিনতে পারছো না? আমি তোমার স্ত্রী। আমার স্ত্রী? আমি বিয়ে করলাম কবে? আমার বয়স তো মাত্র 22 বছর। সে কথার সে কোনো জবাব দিল না। বলল, এসো, আমি যে তোমার জন্যই অপেক্ষা করছি। আমার জন্য অপেক্ষা করছো? আমার সারা দেহ হিম হয়ে গেল। এ তো নিশ্চয়ই প্রেতাত্মা। রাতের এই প্রেত আমার জন্য এই নদীর তীরে অপেক্ষা করছে, আমাকে ডাকছে। এসো। না, আমি তোমাকে চিনি না। ভয় করছে না? খিলখিল করে ছায়া হেসে উঠল। ধীরে ধীরে ছায়াটি এগিয়ে এলো আমার কাছে। সাদা কাপড় পরা, অস্ফুট জ্যোৎস্নার মতোই আবছা দেহ। শুধু চোখ দুখানা দেখা যাচ্ছে। দুটো চোখ স্পষ্ট, স্থির দৃষ্টি আমার মুখের উপর। মনে হলো উঠে দাঁড়াই, কিন্তু পারলাম না। সেই চোখের সামনে সারা দেহের শক্তি কেমন যেন লোপ পেয়ে গেল। কি করে তারই প্রতীক্ষায় যেন স্তব্ধ হয়ে গেলাম। ছায়া আমার সামনে এসে আমার মুখের পানে তাকিয়ে দাঁড়ালো। বলল, এসো, আমার সঙ্গে চলো। তোমার সঙ্গে কোথায় যাব? চলো না, খানিক ঘুরে আসি। অনেকদিন পরে তোমাকে পেলাম। কতদিন তোমার জন্য এখানে অপেক্ষা করে আছি। জানি তুমি আসবে। এসো। সে আমার একখানি হাত ধরল, আশ্চর্য ঠান্ডা হাত। মাথা থেকে পা পর্যন্ত একটা হিমের প্রবাহ বয়ে গেল। আর চুপ করে থাকতে পারলাম না। ধর্মর করে উঠে বসলাম। হাতখানি ঝটকা মেরে ছাড়িয়ে নিতে গেলাম, কিন্তু পারলাম না। তার মুখের পানে তাকিয়ে দেখলাম, তেমনই স্থির দৃষ্টিতে সে তাকিয়ে আছে। আমি যে হাতখানা ছাড়িয়ে নিতে চাই সেটা সে গ্রাহ্যের মধ্যেই আনতে চায় না। হাত ধরে সে আকর্ষণ করলো, বলল, এসো। সে আকর্ষণ এড়িয়ে যাবার শক্তি আমার ছিল না। ইচ্ছা হলো এক ঝটকায় হাত ছাড়িয়ে নি, কিন্তু পারলাম না। স্বচ্ছন্দে সে আমাকে টেনে নামিয়ে বসালো। আমি বুঝলাম আমায় ভূতে ধরেছে, কিন্তু করি কি? একান্ত অসহায় হয়ে কাঁপতে লাগলাম। তার ঠান্ডা হাতের স্পর্শ আমার সর্বাঙ্গ কাঁপিয়ে দিলে। সে খিলখিল করে হেসে উঠল। দেখতে দেখতে সে আমাকে চাতালের বাইরে টেনে আনলো। ধীরে ধীরে সে উঁচু হয়ে উঠল, প্রকাণ্ড, বিরাট। মাথা না তুলে তার মুখ দেখার আর উপায় রইল না।
খিলখিল করে সে হেসে উঠল। ভয় করছে না? ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সহসা সে আমাকে তুলে ফেলল শূন্যে। উপরে উপরে আরো উপরে সে আমাকে তুলে নিলে। একটি গাছের মাথায় নিয়ে গিয়ে সে আমাকে বসিয়ে দিলে। বললে, বসো। কোনো রকমে বসলাম। এ কি, এখানে বসে আমি কি করব? আমি এখানে থাকি, তুমিও থাকবে। মানুষ কখনো গাছে থাকে? তুমি আমাকে মাটিতে নামিয়ে দাও। তুমি আমার স্বামী, আমি তোমাকে ছাড়বো কেন? আমি যেখানে থাকি তুমিও সেখানে থাকবে। আমি বিয়েই করিনি, আর আমি তোমার স্বামী হলাম কেমন করে? মিছে কথা, মিছে কথা। আমাকে স্ত্রী বলে মানতে তোমার এখন ভয় হচ্ছে? আমি কিন্তু ঠিক চিনেছি। বাবা পণের টাকা দিতে পারেননি, সেজন্য তুমি তো আমাকে পুকুরের জলে ঠেলে ফেলে দিয়েছিলে। আমি তোমাকে জলে ডুবিয়ে মেরেছি? হ্যাঁ গো, হ্যাঁ। আমি থাকি কলকাতায়, সেখানে পুকুর কোথায়? মিছে কথা, তোমার কথা আমি বিশ্বাস করি না। বাতাসের ঝাপটায় গাছ দুলে ওঠে, মনে হয় পড়ে যাব। প্রাণপণে কয়েকটি ডাল দু হাত দিয়ে চেপে ধরে থাকি। কোথায় যেন একটা প্যাঁচা হুট হুট করে ডেকে ওঠে। কি করব ভেবে পাই না। সামনের পানে তাকিয়ে দেখি সেই দুটি চোখ। কতক্ষণ এভাবে গাছের মাথায় বসেছিলাম কে জানে। কোনো এক সময় সে বলে উঠল, খুব ভয় করছে না? আচ্ছা চলো, তোমাকে নামিয়ে নিয়ে যাই। নিমেষে সে আমার হাত ধরে নিচে নামিয়ে নিয়ে এলো। এবারে নিঃশ্বাস ফেলে বাঁচলাম। এতক্ষণে খানিকটা সাহস হলো। বললাম, আমাকে নিয়ে এমন করছো কেন? কি চাও বলো তো? আমি সত্যি বলছি, আমি তোমার স্বামী নই। বলছি তো, আমি তোমার কথা বিশ্বাস করি না। আমি ঠাকুরের নামে দিব্যি করছি। ঠাকুর ঠাকুর করো না, এসো। ছায়া এবার ধমক দিয়ে উঠল, ঠাকুর দেবতার নাম করব না। না, এসো। আমার হাত ধরে সাঁ করে সে এক পা ঘুরে গেল। মনে হলো আমার চারিপাশ দিয়ে যেন একটা ঝড় বয়ে গেল। পরক্ষণেই দেখি আমি একেবারে নদীর ঘাটে এসে দাঁড়িয়েছি। শ্মশান নাকি, চিতার মতোই কি যেন একটা ধুইয়ে ধুইয়ে জ্বলছে। সেই ধোঁয়া যেন সারা নদীর ঘাট ধরে নামছে। দুটো শেয়াল খ্যাঁক খ্যাঁক করছে। সে দেখি আবার ছোট্ট মানুষটি হয়ে গেছে আমার পাশে। অস্পষ্ট সাদা কাপড়, আর দুটো চোখ স্থির স্পষ্ট। বললাম, এ তো শ্মশান। হ্যাঁ। এখানে আমাকে আনলে কেন? তোমাকে দেখাতে। কি? ওই যে আমি পড়ছি, সবই জ্বলে গেল, সারা দেহ জ্বলছে। তোমার জন্য আমি জ্বলে পুড়ে মরলুম। উফ! কোথায় তুমি জ্বলছো? এই তো তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো। না, আমি জ্বলছি।
তোমাকেও আমি এমনই জ্বালাবো। হঠাৎ সে আমার হাত ধরে এক ঝটকায় টেনে নিয়ে ফেলে দিলে একবারে চিতার উপর। আগুনের স্পর্শ পেয়েই সারা দেহ ছমছম করে উঠল। খিলখিল করে একটা হাসির আওয়াজ ভেসে এলো কানে। মনে হলো চারিপাশে অনেকগুলো ছায়া যেন নাচছে। আত্মরক্ষার একটা প্রচন্ড আগ্রহ জাগলো। চিতাটা ধুইয়ে ধুইয়ে জ্বলছিল বলেই রক্ষা, নইলে দগ্ধ হয়ে যেতাম। ঝট করে একটা জ্বলন্ত কাঠ টেনে নিয়ে চিৎকার করে উঠলাম, তবে রে! ছায়াটা শট করে সেখান থেকে সরে গেল। জ্বলন্ত কাঠখানা হাতে নিয়ে দৌড়ালাম। কত দূর ছুটলাম, কোন দিকে ছুটলাম কিছুই জানি নে। পিছনে সারাক্ষণ কে যেন বলতে লাগলো, যেও না, যেও না, শোনো। পিছন পানে না তাকিয়ে আমি দৌড়ালাম। হঠাৎ দেখি কতগুলো বাড়ির মাঝে এসে পড়েছি। একখানি বাড়ির চাতালে তক্তপোষের ওপর বসে দুটি লোক গাঁজা খাচ্ছে। কলকের আগুনটা ধক ধক করে জ্বলছে। কাঠখানা ফেলে দিয়ে তাদের সামনে গিয়ে ঝুপ করে বসে পড়লাম। তারা চমকে উঠল, বললে, কে গো, কি হলো? পেতনি শ্মশানে টেনে নিয়ে গিয়েছিল। মুখে আর কথা জোগালো না। তখন গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাঁপাতে লাগলাম। আমার অবস্থা দেখে ওদের একজন বলল, জল খাবে? জল দাও, দাও। হাতের কাছেই ঘটি ছিল, এগিয়ে দিল। বেশ খানিকটা জল খেয়ে তবে একটু সুস্থ বোধ করলাম। এবার তারা জিজ্ঞাসা করলো, কি হয়েছিল কি? বললাম সব কথা। শুনে বললে, ও তো হতেই পারে, ওটা যে শ্মশানের ঘাট, শ্মশানে ভূত প্রেত থাকবে, এ আর আশ্চর্য কি? কত রকমের কত মরা আসছে, রাতে ওখানে তো কেউ থাকে না। তারপর তুমি আবার একা ছিলে। যাক, নারায়ণ তোমাকে রক্ষা করেছে, তোমার বাপ মায়ের আশীর্বাদ। না হলে এই তো 2 বছর আগে এই শ্মশানের পাশ দিয়ে আসার সময় আমাদের হারাধন ডাক্তারকে কে ঘাড় মোটকে মেরে ফেললো। খুব হাত যশ ছিল ডাক্তার বাবু, এক ফোঁটাতেই কত রোগ সারিয়েছে। ও শ্মশানটা বাবু জায়গা ভালো নয়। আরেকজন কলকেটা মুখ থেকে নামিয়ে বলল, থাক, রাতের বেলা ওসব কথা থাক। রাম 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 রাম। মানুষ ভূতের গল্প পছন্দ করে ঠিকই, কিন্তু সত্যি ভূত দর্শন করতে কেউই চায় না। কারণ গল্পের ভূত আমাদের একটা লোমহর্ষক অনুভূতি স্বাদ দেয় মাত্র, কিন্তু সত্যি ভূত আমাদের অর্থাৎ মানুষের রক্তের স্বাদ চায় মাত্র। তাই ভূত থেকে সাবধান থাকুন আর নিত্য নতুন ভূতের গল্প শুনতে থাকুন বাংলা অডিও স্টোরি চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বন্ধু হয়ে পাশে থাকুন। ধন্যবাদ। বাংলা অডিও স্টোরি চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকের গল্প পুতুল, লেখিকা লেডি সিনথিয়া অ্যাসকুইথ। এটি হলো দ্য ডল গল্পের বঙ্গানুবাদ।
শুরু করছি আজকের গল্প দ্য ডলের বঙ্গানুবাদ পুতুল। কখনো কখনো কোনো কোনো রাত একটু বেশি অন্ধকার থাকে। এই অন্ধকার অন্যান্য দিনের রাতের অন্ধকার থেকে সম্পূর্ণ অন্য জাতের। তাই এই অন্ধকার দেখে যেন গা কেমন ছমছম করে। এ রাতকে যেন কেমন রহস্যময়ী বলে মনে হয়। আর এই অন্ধকারের দিকে তাকিয়ে শরীরের ভেতর থেকে শিউরে শিউরে ওঠে একটা তৃতীয় সত্তা। সে যেন তীব্র অনুভূতি দিয়ে জানাতে চায় কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটতে যাচ্ছে যেন এই অমা রাতের অশুভ অন্ধকারে। এই অন্ধকারে যেন মানুষ কান পেতে থাকে বাইরের নিশুতি রাতের আকস্মিক কোনো সংকেতের জন্যে। বাংলোর বাইরে যদি টুপ করে একটা পাতা ঝরে পড়ে, তাহলেও মানুষের পদশব্দ ভেবে ঘরের বাসিন্দারা চমকে ওঠে আর মনে করে বাড়িটা ছেড়েই যেতে হবে। বাইরে বিরাট বাগান দিয়ে বেষ্টিত বলেই বাড়িটাকে এত নিঃসঙ্গ মনে হয়। একটা নভেম্বরের শীতের রাতের কথা বলছি। বাড়ির মালিক কর্নেল মাস্টার। তিনি বহুদিন ইন্ডিয়া রেজিমেন্টে ছিলেন। এখন অবসর নিয়ে নিজের বাড়ির শান্ত পরিবেশে অবসর যাপন করছেন। স্ত্রীকে তিনি বহুদিন আগেই হারিয়েছেন। অবলম্বন একটি ছোট মেয়ে, মনিকা। মা মরা মেয়েটার যত্নআত্তি একেবারেই হয় না, তাই তাকে দেখবার জন্যে পুলিশ এক মহিলাকে রেখেছেন। তার নাম ডজস্কা। এছাড়া বাড়িতে রান্না করবার লোক এবং বাড়ি দেখাশোনা করবার একজন পরিচারিকা তো আছেই। ভদ্রলোকের পুরো নাম কর্নেল হেম্বার মাস্টার। সবাই তাকে কর্নেল মাস্টার বলেই ডাকে। রাতটা খুবই অন্ধকার, তার উপর কর্নেল বাড়ি নেই। বাইরে প্রবল ঝড় বৃষ্টি নেমেছে। কাঁচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে অন্ধকার, যেন কুয়াশা ধোঁয়া ধোঁয়া হয়ে অন্ধকারটাকে আরো জমাট করে দিচ্ছে। হঠাৎ রাত 10টার সময় ভীষণ জোরে জোরে আর বিশ্রীভাবে দরজার ঘন্টাটা বাজতে লাগলো। ওপরে মনিকা একা শুয়ে আছে। এমন ঘন্টার শব্দে হয়তো ভয় পেতে পারে সে। তাই ভেবে রান্না করবার লোকটি নিচে নেমে চট করে দরজাটা খুলে দিতেই ওর বুকটা দপ করে উঠল। দরজায় দাঁড়িয়ে মিশকালো, দীর্ঘাঙ্গ, রোগা একটা বিকট চেহারার লোক। তার হাতে একটা পার্সেল। লোকটা আরব বা নিগ্রোর মতো দেখতে। তার পরনে একটা ঘোর কালো আলখাল্লার মতো জিনিস, মাথায় বিবর্ণ একটা টুপি। সে হাত বাড়িয়ে পার্সেলটা ডজস্কার হাতে দিয়ে কেমন পিশাচের মতো দাঁত বার করে হেসে বললে, এটা কর্নেল হেম্বার মাস্টারের জন্যে। বলেই তার আগুনের ভাটার মতো চোখ দুটো দিয়ে একবার দরজায় দাঁড়ানো ডজস্কাকে দেখে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। কিন্তু আশ্চর্য, সে যে বৃষ্টির মধ্যে এসেছে তার গা বা পার্সেলটা একটুও ভেজেনি। রাঁধুনে আর ডজস্কা ছুটে ঘরের মধ্যে চলে গিয়ে কাঁপতে লাগলো। ওরাইলি বলল, ওর চোখ দুটো দেখেছো? যেন জ্বলন্ত চুল্লি। কাঁপতে কাঁপতে ডজস্কা বললে, গলার আওয়াজ, উহ, কি ভীষণ কর্কশ। ওর যেমন বিশ্রী দৃষ্টি তেমনি আঙুলগুলো। তাকে যেন সাক্ষাৎ যমদূত বলে মনে হচ্ছিল। পরের দিন সকালে কর্নেল বাড়ি থেকে বেরিয়ে গেলে ওরা মনিকাকে লুকিয়ে
দরজা এঁটে বন্ধ করে দিয়ে পার্সেলটা খুলল। ব্রাউন পেপারে ভালো করে জড়ানো একটা পুরনো পুতুল। পুতুলটা হতশ্রী। লোকটা দেখতে যতই ভয়ানক হোক, পুতুলটার মধ্যে তো আর সেসব কিছু নেই। ওরা দুজন পুতুলটা বেশ করে ঘুরিয়ে ফিরিয়ে দেখল, কিন্তু উপহার দেবার আর কি অন্য জিনিস ছিল না? আশ্চর্য! পুতুলটা কারু খেলা করবার সঙ্গী ছিল বলে মনে হয়। ওর চুলগুলো বেশ খানিকটা ছেঁড়া, একটা হাত ভাঙা। ওরা পুতুলটা বেশ করে দেখে টেখে আবার সেই ব্রাউন পেপারে যেমন করে পার্সেলটা জড়ানো ছিল তেমনি করে জড়িয়ে রাখলো। কর্নেল রোজ সন্ধ্যায় তাসের আড্ডায় বেরিয়ে যান, ফেরেন রাত প্রায় 11টায়। তখন সম্পূর্ণ প্রকৃতস্থ থাকেন না তিনি, সুতরাং সে সময় ওটা তাকে দেওয়ার কোনো মানে হয় না। পরদিন সকালেই তার উপহার তাকে দেয়া হবে, সেটাই ভালো। সুতরাং পুতুলটা কর্নেলের পড়ার ঘরের ডেস্কে রেখে দিয়ে এলো। সামান্য একটা ভাঙা পুতুল, তার উপর অমন একজন লোক দিয়ে গেছে। বাড়ির পরিচারিকা ওরাইলি ওটা সম্পর্কে কর্নেলকে অবহিত করবার কোনো প্রয়োজনই বোধ করল না। তারপর কাজে কর্মের ব্যস্ততার মধ্যে পুতুলটার কথা সে একেবারেই ভুলে গেছে। ডজস্কা একদিন তাকে বলল, পুতুলটার কথা তুমি কর্নেলকে বলেছো? ওরাইলি বলল, না, ওটার কথা আর কি বলবো, ওটা তো এমন উল্লেখযোগ্য কিছু নয় যে বলবো। তাছাড়া আমার মনেও ছিল না। হঠাৎ ওপর থেকে ডাক এলো, কর্নেল এখনই ডাকছেন। ওরা ছুটে আসতেই কর্নেল তার ড্রয়ার থেকে টেনে পুতুলটা বের করে বললে, এটা কি? কর্নেল সেই ব্রাউন পেপারের মোড়ক খুলে পুতুলটা বের করলেন। তার দিকে এক দৃষ্টে তাকিয়ে যেন তিনি থর থর করে কাঁপতে লাগলেন। এটা কে দিল? ডজস্কা বলল, একটা অন্ধকার ঝড়ের রাতে এক মিশকালো ভীষণ চেহারার লোক এসে আপনাকে ওটা দিয়ে যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমরা তাকে অনেক ডাকলাম, খুঁজলাম, কিন্তু পেলাম না। আপনার কাছে দেব বলেই ওটা ড্রয়ারের ভেতর রেখে দিয়েছি। কর্নেল যেন জমে বরফ হয়ে গেলেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, এটা এখান থেকে এক্ষুনি নিয়ে গিয়ে একেবারে পুড়িয়ে ফেলো, কিন্তু খুব সাবধান যেন মনিকা জানতে না পারে। ওকে এটার কথা জানতে দিও না, বা কখনো পুতুল কিনে দিও না। মনে রেখো, তাহলেই সর্বনাশ হবে। ধরো, নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। কর্নেল চিৎকার করে উঠলেন। ডজস্কা পুতুলটা নিয়ে ছুটে বেরিয়ে গেল। পেছনে পেছনে ছুটল ওরাইলি। ওরা রান্নাঘরে নিয়ে গিয়ে ওটা পোড়াতে যে যাবে, রাঁধুনে বললে, ওটা পুড়িও না, আমায় দিয়ে দাও। কর্নেল জানতে পেলে আমাদের শেষ করে দেবেন। ডজস্কা বলল, আরে জানবে কি করে? আমি যখন বাড়ির বাইরে যাব ওটা ফেলে দিয়ে আসবো। ঠিক তো? ঠিক। মনিকাকে খাবারটা দিয়ে আসি, তারপরই ফেলে দেবো। রাঁধুনে মনিকাকে খাবারটা দিতে গেল। মেয়েটি বিছানায় চুপ করে শুয়েছিল। ছেলেপুলেদের কাছে কত খেলনা পুতুল থাকে, কিন্তু ওর ঘরে কিছুই নেই। মেয়েটি যেমন বিমর্ষ তেমনি নিঃসঙ্গ। তাকে দেখলেই কষ্ট হয়। রাঁধুনে খাবারটা টেবিলে রেখে পরিজের পাত্রটা নামাতে যেতেই পুতুলটা তার পকেট থেকে ঠক করে মাটিতে পড়ে গেল। ওটা কি দেখি? বলেই মনিকা পুতুলটা কোলে তুলে নিল। আমি এটা দেব না, আমার কাছে থাকবে এটা। সে কি? এটা আমার যে। না না, আমি দেব না। এটা কেড়ে নিলে আমি এক্ষুনি বাবাকে বলে দেব।
রাঁধুনি থরথর করে কাঁপতে লাগলো। তাহলে ওটা থাক, কিন্তু তুমি পুতুলের কথা কর্নেলকে কখনো বলো না, বললে কিন্তু বিপদ হবে খুব। দুহাতে পুতুলটাকে বুকে জড়িয়ে মনিকা বললে, আমি একা একা থাকি দিনরাত, আমার কোনো খেলনা নেই। একটা পুতুল কত করে বাবার কাছে চেয়েছি, কিন্তু তিনি দেননি। আমার এই পুতুলের কথা কেউ জানবে না। কর্নেল পার্সেলটার জন্যে ডজস্কাকে এমনভাবে বকেছেন যে তাতে স্বভাবতই সে ভয় পেয়ে গেছে। একটা পার্সেলের মধ্যে এমন কি গোপনীয় বা ভীতিকর জিনিস থাকতে পারে যাতে তাকে এমন করে ভয় পেতে হবে। ডজস্কা ভাবল, আশ্চর্য ভদ্রলোক, স্ত্রী মারা গিয়ে একা একা থাকার ফলেই হয়তো এই অবস্থা হয়েছে ওর। পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে। কিন্তু যার বাড়িতে কাজ করছে সেই প্রভুকে তো কিছু বলা যাবে না। কাজেই অত্যন্ত শঙ্কিত হয়েই রইল সে। যে কখনো একটা খেলনা পায়নি সে একটা পুতুল পেল, তাই মনিকার আনন্দের আর অবধি নেই। বাঘ বা ভালুক পেলে সে এত খুশি হতো না, কারণ তার মধ্যে মানবীয় আবেদন তেমন কিছুই নেই। কিন্তু একটা পুতুল তো একটি মানুষের প্রতিভূ, তাই তাকে পেয়ে যেন মনিকা বেঁচে গেল। সারাদিন তার পুতুলটা নিয়েই কাটে, তাকেই নাওয়ায়, ধোয়ায়, খাওয়ায়, তারপর নিজের বিছানার পাশে শুয়ে পুতুলকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেই ঘুমিয়ে পড়ে কখন তা সে নিজেও জানে না। ডজস্কা তাকে খেতে দিতে সে চমকে ওঠে। পুতুলটা সে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। যদি কর্নেল দেখতে পায় তাহলে তো তার আর আস্ত থাকবে না। কর্নেল সন্ধ্যাবেলায় বেরিয়ে যান তাসের আড্ডায়, ফেরেন অনেক রাতে। পথঘাট তখন প্রায় নির্জন হয়ে যায়। অর্ধচেতন অবস্থায় নেশার ঘুরে সেদিনও টলতে টলতে এগিয়ে যাচ্ছিলেন নিজের বাড়ির দিকে। পেছনে পেছনে কে যেন আসছে দ্রুত পায়ে, নিঃশব্দে। কে? কর্নেল থামলেন, শব্দও থামল, কিন্তু কোনো উত্তর নেই। আবার চলতে লাগলেন তিনি। আবার সেই শব্দ, পেছনে কে চলছে। তিনি ছুটতে লাগলেন। যখন বাড়ির প্রায় খুব কাছে চলে এসেছেন, ঠিক সেই সময় একটা নিকষ কালো লোক, পরনে কালো আলখাল্লা, অট্ট হাসিতে আকাশ ভরে দিয়ে বললেন, প্রতিহিংসা, প্রতিহিংসা চাই। কর্নেল ছুটে বাড়ির ভেতর ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন। তখনও লোকটা দরজা ধাক্কাচ্ছে আর চেঁচাচ্ছে, প্রতিশোধ নেবই, প্রতিশোধ নেবই, প্রতিশোধ নেবই। আর সেই মুহূর্তে মনিকার দরজার কাছে ডজস্কা জ্ঞান হারিয়ে পড়ে আছে। কেন? সে কি দেখে জ্ঞান হারালো? মনিকা ঘরের ভেতর একা শুয়ে আছে, তার উপর মা হারা মেয়ে। কান্নাকাটি করছে কিনা বা ঠিক মতো ঘুমাচ্ছে কিনা দেখতে গিয়ে যা দেখলো তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল এবং মুহূর্তে চেতনা হারালো। সে দেখলো মনিকা অঘোর ঘুমে অচৈতন্য, আর পুতুলটা ঠিক উঠে বসে মানুষের মতো ভীষণ নিষ্ঠুর রূপ ধরে তার গলায় মুখ লাগিয়ে রক্ত শুষে শুষে খাচ্ছে। আর তার ঠোঁট বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছে বালিশের সাদা ওয়ারের উপর। সাদা বালিশের ওয়ার লাল হয়ে যাচ্ছে। পরদিন সকালে উঠে ডজস্কা বললে, কর্নেল, আমি বাড়ি যেতে চাই। আমার বাবা অসুস্থ। তুমি বলছিলে না মনিকা অসুস্থ? কেমন রক্তহীন হয়ে যাচ্ছে। সে তোমাকে ভালোবাসে,
মা নেই, তুমি তার মায়ের মতো। এই অবস্থায় তাকে রেখে চলে যাওয়া কি তোমার উচিত হবে? কর্নেল চিন্তিত হলেন। এই সব কথা সবই ঠিক, কিন্তু তবু আমাকে যেতেই হবে। আমার খুব দরকার। সে কাঁপতে লাগলো। কর্নেল ভাবলেন হয়তো সত্যিই বিপদ, তাই এমন বিচলিত হয়ে পড়েছে ডজস্কা। তাই বললেন, যাও, তবে তাড়াতাড়ি এসো। ডজস্কা বাড়ি চলে গেল, কিন্তু তার মন পড়ে রইল মনিকার ওপর। কি জানি কি হয় ওর। মেয়েটা যেমন দুঃখী, ওর কপালে যেন কি আছে। বাড়ি সে গেল বটে, তবে থাকতে পারল না। তার সৎ বাবা তাকে দেখেই ছুটে গেল। আবার আপদটা এসেছে জ্বালাতে। দূর হয়ে যাও, যেখান থেকে এসেছো সেখানেই চলে যাও। আমার বাড়িতে তোমার স্থান হবে না। অতএব তাকে আবার ফিরতে হলো, সম্পূর্ণ নিজের অনিচ্ছায়। এই দীর্ঘ 7 দিনে বাড়ির কি অবস্থা হয়েছে ডজস্কা জানে না, কিন্তু এটা ঠিক বুঝতে পেরেছে ওদের বাড়ির ওপর সমূহ সর্বনাশ অচিরেই নেমে আসবে। সে বাড়িতে যখন ফিরে এলো তখন রাত হয়ে গেছে। কর্নেল যথারীতি তাসের আড্ডায়। ঝি এবং রাধুনে অত্যন্ত বিচলিতভাবে কথাবার্তা বলছে। রাতে মনিকা ঘুমোলে তারা দুজনে চুপি চুপি এসে পুতুলটা তার বুকের থেকে সরিয়ে নেবে বলে দরজা খুলতেই দেখল একটা বিকট নারী মূর্তি ধীরে ধীরে পুতুলের মধ্যে থেকে বেরুচ্ছে। তারপর ঘরের ভেতর পাগলের মতো কি যেন খুঁজছে। মনিকা ঘুমের মধ্যেই ওর সঙ্গে কথা বলে চলেছে স্বাভাবিক গলায়। ওটা আমার ঘরে নেই, তুমি বৃথাই খুঁজছো। নিশ্চয়ই আছে, তোমরা লুকিয়ে রেখেছো। যতদিন না আমি এটা ফিরে পাই ততদিন তোমার রক্ত শুষে তোমাকে নিঃশেষ করব। তারপর তোমার বাবার পালা। আমাকে প্রতিশোধ নিতেই হবে। তুমি যাও না, আমাকে যখন একবার স্থান দিয়েছো তখন আমি তোমাদের শেষ না করে এ বাড়ি ছাড়ব না। বলেই সে পাগলের মতো কি যেন খুঁজে না পেয়ে রেগে গিয়ে সাপদের মতো থাবা বার করে মনিকার দিকে এগিয়ে যেতে লাগলো। তোকে একবারে মারবো না, ধীরে ধীরে চুষে খেয়ে খেয়ে একেবারে ছোবড়া করে ফেলবো। ডজস্কা সব শুনল। সে সহজেই বুঝল এই পুতুলটা মন্তব্যুত পিশাচ। কর্নেলের ওপর প্রতিহিংসা নেবার জন্য ওই কালো নিগ্রোটা ওকে চালান করে গেছে। ও আগে মনিকাকে মেরে শেষে কর্নেলকে মারবে। ডজস্কা বলল, কর্নেল, আমি এসেছি। চেয়ারের ওপর বসে থাকা কর্নেল বললেন, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমার মনিকা যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওর গায়ে আর এক বিন্দু রক্ত নেই, কথা বলতে পারে না। ডজস্কা চুপ করে শুনছিল আর চোখের জল মুছছিল। হঠাৎ কর্নেল আর্তনাদ করে উঠল। ডজস্কা, আমার মনিকার কি হলো বলো তো? সে কি বাঁচবে না? যত ডাক্তার দেখাচ্ছি নিরাশ হচ্ছি। কি যে রোগ কেউ ধরতে পারছে না। ডজস্কা বেশ খানিকক্ষণ চুপ করে রইল। না, আর চুপ করে থাকা চলবে না। এবার সত্য প্রকাশ করতেই হবে। এমন করে যার নুন খাচ্ছে তাদের ধ্বংসের মুখে, সর্বনাশের কাছে ঠেলে দেয়া যায় না। ডজস্কা বললে, কর্নেল, একটা কথা আপনাকে অনেক দিন ধরে বলি বলি করে বলা হয়নি। এখন দেখছি চারদিকে অমঙ্গলের ছায়া ঘনিয়ে আসছে। আর চুপ করে থাকলে আপনার প্রাণ সংশয় হবে, তাই বলতে বাধ্য হচ্ছি। আপনি যে পুতুলটাকে উপহার স্বরূপ পেয়েছিলেন সেটা আপনি আমাদের পুড়িয়ে ফেলতে বলেছিলেন, কিন্তু রাধুনের হাত থেকে মনিকা ছিনিয়ে নেয়। তারপর সে ওটা তার বিছানার পাশেই শুইয়ে রাখে, নাওয়ায় খাওয়ায়,
ভালোবাসে নিজের সঙ্গীর মতো। প্রতি রাত্রে ও ঘুমের মধ্যে ওই পুতুলটার সঙ্গে কথা বলে, আর পুতুলটা তখন মানুষের আকার নিয়ে। কর্নেল চিৎকার করে উঠল। ও হো হো, তোমরা আমার একই সর্বনাশ করলে। আমি কি গরিব যে মেয়েকে পুতুল কিনে দিতে পারি না, না কোনো খেলনা দিতে পারি না? ওসব দেয়া ওকে বারণ। তাছাড়া আমার আদেশ অমান্য করে তোমরা পুতুলটাকে পুড়িয়ে না ফেলে ওর হাতে দিয়েছে যখন, মেয়েকে আর কোনো মতেই বাঁচানো যাবে না। ডজাস্কা কাঁদতে কাঁদতে বললে, আজ রাতে আমি আপনাকে মনিকার ঘরে নিয়ে যাব ও ঘুমোলে। কর্নেল কান্নায় ভেঙে পড়লেন। কি দেখবো ওর ঘরে? বলো বলো। বাইরে অশান্ত এলোমেলো হাওয়া বইছে। লনের ঝাউ গাছগুলো বুক চাপড়ে যেন হাহাকার করে চলেছে একটানা। করিডোরের ভেতর যেন কেমন কালো কালো উড়ন্ত কিসের ছায়া পড়ছে। ডজাস্কা ধীরে ধীরে এসে কর্নেলকে ডাকলো। আসুন, দেখবেন, আসুন। ওরা খুব ধীরে আলতো পায়ে এগিয়ে চলল। দরজার কাছে আসতেই ওরা থমকে দাঁড়ালো। খোলা দরজায় পর্দার ভেতর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে মনিকা অঘরে ঘুমাচ্ছে, আর ঘরের ভেতর যেন একটা তুষার ঝড় বইছে। আর মনিকার বিছানার ওপর তার মাথার কাছে বালিশের ওপর শুয়ে রাখা পুতুলটার ভেতর থেকে ধীরে ধীরে সেই কালো, ঘোর কালো সারা শরীর অন্ধকার আলখাল্লায় ঢেকে বেরিয়ে এলো সেই পিশাচ মূর্তি লোকটা। মনিকা, আজই তোমার জীবনের শেষ রাত। সে তার জান্তব আঙুলগুলো দিয়ে মাথা একবার চুলকে নিল। তোমার বাবা যুদ্ধে গিয়ে আমার স্ত্রীর ওপর অত্যাচার করে খুন করেছিল। আমার একমাত্র শিশু কন্যা মার জন্য কাঁদতে কাঁদতে মারা যায়। এ পুতুল আমার সেই মৃত কন্যার পিশাচের রূপ। আমিও স্ত্রীর মৃতদেহ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম, পিশাচ তন্ত্র সাধনা করে আমার জীবন যেমন তোমার বাবা নষ্ট করে দিয়েছে, আমিও তার জীবন নষ্ট করে প্রতিশোধ নেব। তাই আমি আমার মৃত কন্যাকে মন্ত্রপুত করে পিশাচ বানিয়ে তোমার বাবাকে উপহার দিই। তোমার বাবা এসব খবর জানতেন, তাই তিনি তোমার খেলার জন্যে কোনো পুতুল বা খেলনা এনে দিতেন না। আমি অনেকবার ওর কাছে পুতুল পাঠাতে চেষ্টা করেছি, কিন্তু সববারই ব্যর্থ হয়েছি। তিনি আমার কোনো উপহার গ্রহণই করতেন না, আর কেউ করলেও তা তক্ষুনি পুড়িয়ে ফেলতেন। কিন্তু এবার আমি কৃতকার্য হয়েছি। তুমি মৃত্যুর জন্য তৈরি হও। মনিকা ক্ষীণ কণ্ঠে বললে, আমি তো নিরপরাধ। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে মারবে কেন? ওসব কথা থাক। আমার মেয়ে এবং স্ত্রীও নিরপরাধ ছিল, তারা মরল কেন? আর নয়, আমাকে প্রতিহিংসা নিতেই হবে। বলেই সে ছুটে গিয়ে মনিকার টুটি কামড়ে ধরল। সঙ্গে সঙ্গে কর্নেল ঘরে ঢুকে হাতের পিস্তল দিয়ে ওকে আক্রমণ করলো। পিস্তল থেকে দুম দুম করে দুটো গুলি বেরোতেই চারদিকে যেন প্রবল তুষার ঝড়ের সৃষ্টি হলো। আর তারই মধ্যে সেই কালো মূর্তিটা ছুটে এসে কর্নেলের গলায় কালো কালো পিশাচের দাঁত লাগিয়ে মুহূর্তে ধর থেকে মাথাটা বিচ্ছিন্ন করে সেই ক্ষতে মুখ লাগিয়ে রক্ত শুষে খেতে লাগলো। তারপর মুখ তুলে মনিকার শবের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, প্রতিশোধ, প্রতিশোধ। আমার শত্রু
আজ শেষ হয়েছে। কি আনন্দ, কি আনন্দ! এখন সকাল। কর্নেলের নিঃশব্দ বাড়ির মধ্যে দুটি মৃত শবের কাছে বসে কাঁদছে ডজাস্কা, ওরাইলি আর বাড়ির রাঁধুনে। তাদের দেখে যেন মনে হয় তারা কেউই বেঁচে নেই। সবাই রক্তহীন গলিত মৃতদেহ একটা শ্মশানে বসে আছে। বাংলা অডিও স্টোরি চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকের গল্প অদৃশ্য হাত, লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। গল্পটি গৃহীত হয়েছে 50টি ভূতের গল্প এই বইটি থেকে। গল্প পাঠে রয়েছেন কথক, নিরাপদ মাস্টার ও কিম্ভূত কিমাকারের কণ্ঠে বিদিশা হালদার ও বুড়ির কণ্ঠে স্মৃতি হালদার। শুরু করছি আজকের গল্প অদৃশ্য হাত। রাজহাটি গ্রামের শেষ প্রান্তে একটি ছিটে বেড়ার ঘরে এক বুড়ি থাকত। বুড়ির কেউ কোথাও ছিল না। সারাদিন গ্রামে গ্রামে ভিক্ষে করে সন্ধ্যের পর ঘরে ফিরত। আজ থেকে 40-50 বছর আগে গ্রামগুলোর যে কি চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝিয়ে বলতে হবে না। গ্রাম তখন গ্রামই ছিল। গ্রামের বাইরে মাঠ ছিল, বন ছিল, জঙ্গল ছিল, দুর্ভেদ্য অরণ্য ছিল। এই ছিল তখনকার প্রকৃতি। সে যাক, বুড়ির ঘরের কাছে মস্ত একটি বটগাছ ছিল, আর সেই বটগাছের ছায়ার নিচে ছিল বুড়ির কুঁড়ে ঘর। খুবই দুঃখে দিন কাটত তার। ভোরবেলা উঠে মাঠে গোবর কুড়োতো, কাঠ কুড়োতো, তারপর দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্ষে বেরোতো। ভিক্ষে বেরিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে যা জুটত তাই খেত। আর সারাদিনের ভিক্ষার সামগ্রী যা জুটত, রাত্রে ঘরে ফিরে সেগুলো কাঠকুটো জেলে ফুটিয়ে ফাটিয়ে খেত। চাল, ডাল, আলু, বেগুন সব একসঙ্গে খিচুড়ির মতো করে রেঁধে পেট ভরে খেয়ে মাটির দাওয়ায় শুয়ে ঘুমোতো বুড়ি। হঠাৎ একদিন বুড়ির মনে হলো সে যা কিছুই খায়, খেয়ে তার পেট আর ভরে না। খেয়ে দিয়ে শুয়ে এক ঘুম দেওয়ার পরই খিদে চঞ্চন করে পেটের ভেতরটা। এই না দেখে বুড়ি ক্রমশ তার খাওয়া বাড়িয়ে যেতে লাগলো। কিন্তু আশ্চর্য, সে যত খেতে লাগলো ততই তার খিদে বাড়তে লাগলো। ক্রমে ভাতের হাঁড়ির চেহারাও বদল হতে লাগলো। কিন্তু না, তাতেও কোনো সুরাহা হলো না। 4 জনের রান্না একসঙ্গে রেঁধে খেয়েও পেট ভরাতে পারল না বুড়ি। তাই মনের দুঃখে একদিন গ্রামের 2-4 জন লোকের কাছে কথাটা বলেই ফেলল। সবাই শুনে অবাক হয়ে বলল, বলো কি, 4 জনের রান্না একজনে খেয়েও পেট ভরাতে পারো না, তার উপর তোমার মতো বুড়ি মানুষ, এ হতে পারে না। নিরাপদ মাস্টার এই গ্রামেরই পাঠশালার গুরু মশাই ছিলেন। বললেন, বেশ, দেখবো বুড়ি তুমি কত বড় খাইয়ে। আজ তুমি ভিক্ষে বেরিও না, আমার ঘরে এসো। আজ তোমার নেমন্তন্ন, দেখবো তুমি কত খাও। বুড়ির তো আনন্দ আর ধরে না। সে রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো বুড়ি। কিন্তু কি আশ্চর্য, 4 জন কেন, একজন মানুষের খাবারও খেতে পারল না বুড়ি। সামান্য 2-4 গ্রাস মুখে দিতেই পেট ভরে গেল। নিরাপদ মাস্টার বললেন, আসলে কি জানো, তোমার
এবার মতিভ্রম হয়েছে। বয়স কত হলো? তা ধরো না কেন, 3, 20, 10। তাহলে এমন আর কি 70 বছর। চোখে দেখতে পাও? একেবারে কানা নই, তবে কখনো ঠাওর হয়, কখনো হয় না। কিন্তু বাবা, বিশ্বাস করো, আমার কিছু হয়নি। ঘরে আমার খেয়ে পেট ভরে না। ভরবে ভরবে। আসলে তুমি বুড়ি মানুষ, নিজের ঘরে থাকো, চাল ডাল ঠিক মতো নাও না। সে কি বাবা, আমার সারাদিনের ভিক্ষে চাল সে বড় কম নয়। এত বড় একটা হাঁড়িতে করে সব রেঁধেও খেয়ে আমি পেট ভরাতে পারি না। কিন্তু এই তো, আমার এখানে পোয়াটাক চালের ভাতও তুমি খেতে পারলে না। বুড়ি আর কি করে, ঘরে ফিরে এসে মাটির দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে আবার মাঠে গিয়ে গোবর কুড়িয়ে দুমুঠো শুকনো মুড়ি চিবিয়ে ভিক্ষে চলল বুড়ি। সারাদিন ভিক্ষে করে দিনের শেষে ঘরে ফিরে ভিক্ষার সমস্ত চাল ডাল আলু বেগুন একসঙ্গে বড় হাঁড়িতে ফুটিয়ে নিয়ে খেতে বসলো। কিন্তু আশ্চর্য, 2-1 গ্রাস মুখে দিতে না দিতেই খাবারও ফুরিয়ে গেল, পেটও ভরল না তার। আর যা ঘটল তা ভারী মজার। বুড়ি যখন খাচ্ছিল আর মনে মনে কাঁদছিল, তখন তার মনে হলো একটা অদৃশ্য হাত যেন তার পাত থেকে মুঠো মুঠো করে খাবারগুলো তুলে খেয়ে নিচ্ছে। বুড়ি যতবার হাতটা ঠেলে দিতে লাগলো, হাতটা ততবারই ওর পাত থেকে খাবার তুলে নিতে লাগলো। বুড়ি বুঝতেও পারল না কেন এমন হলো, আর কেই বা সব খেলো। এই কথাটা বুড়ি পরদিন গিয়ে বলল নিরাপদ মাস্টারকে। নিরাপদ মাস্টার বললেন, বলো কি, একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে খেয়ে নিতে লাগলো, আর তুমি বসে বসে তাই দেখলে? কি করব বাবা? তাকে সে চিনতে পারলে? তাকে কি করে চিনব? অন্ধকারে কি কিছু দেখা যায়? আমার ঘরে লম্ফ পিদিম কিছুই নেই। বুঝেছি, এ নিশ্চয়ই কোনো চোর ছেচরের কাজ। তা যদি হয় বাবা, তাহলে তো তার আসা যাওয়ার বা মুখ নেড়ে নেড়ে খাবার শব্দ শুনতে পেতুম। কিন্তু শুধু একটা হাত ছাড়া আর কিছুই তো টের পেলুম না অন্ধকারে। হাতটাকে যত ঠেলে দিই সেটা ততই এগিয়ে আসে। নিরাপদ মাস্টার বললেন, দেখো বুড়ি, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যিই কেউ খেয়ে নিচ্ছে। হয় কোনো চোর, নয়তো হনুমানে। তোমার বাড়ির পাশেই যে বট গাছটা আছে, সেই বট গাছে নিশ্চয়ই একদল হনুমান আছে। এ তাদেরই কাজ। না বাবা, হনুমান নয়। ও গাছে বাঁদর হনুমান মাঝে মধ্যে আসে বটে, তবে সন্ধে হলেই দিঘির পাড়ে চলে যায়, এখানে থাকে না। তাছাড়া আমি নিজে হাত দিয়ে ঠেলে দেখেছি, ও মানুষের হাত। বেশ, তবে তুমি এক কাজ করো, আমার চিমনিটা নিয়ে যাও। এটা জেলে রেখে আজ রাত্রে খেতে বসে দেখো দেখি কে কিভাবে আসে। বুড়ি তাই করল। নিরাপদ মাস্টারের কথা মতো সে রাতে চিমনি লণ্ঠনটা জেলেই খেতে বসলো। কিন্তু কই, কেউ তো এলো না। না কোনো মানুষ, না বাঁদর, হনুমান, এমনকি একটা কুকুরকেও আসতে দেখা গেল না। আর বুড়ি যে রান্না করেছিল তার প্রায় সবই ফেলা গেল, কেননা আলো জেলে রাখার ফলে কেউই না আসায় যেমনকার খাবার তেমনই রইল।
বুড়ি আগে যেমন খেত তেমনই খেতেই পেট ভরে গেল তার। সে আর কত, সামান্য 2-1 মুঠো। এরপর থেকে বুড়ি রোজই কম করে রাঁধতে লাগলো আর আলো জেলে খেতে থাকলো। ফলে কাউকেই আসতে দেখা গেল না। তবে মুশকিল হলো এই, তেলের অভাবে বুড়ি যেদিনই আলো জ্বালাতে পারতো না সেদিনই অনুভব করত একটা অদৃশ্য হাত তার পাত থেকে খাবার তুলে খেয়ে নিচ্ছে। কিন্তু যেদিন আলো জেলে খেত সেদিন কিছুই হতো না। বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতো রোজই আলো জেলে খেতে লাগলো। এইভাবে প্রায় দিন 10 কাটবার পর একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। এক গভীর রাতে সবাই শুনতে পেল একটি করুণ কান্নার সুর। কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথে ঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে এই কথা বলে। বুড়িকে এমন বুদ্ধি কে দিলি রে? খিদে আমি মরে গেলুম। তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক। গ্রামের লোকেরা সবাই তখন সচকিত হয়ে উঠল। কে কে কাঁদে, কে ওই কেঁদে কেঁদে অভিশাপ দেয়, বিলাপ করে আর অমঙ্গলের কথা বলে। এক জ্যোৎস্না রাতে নিরাপদ মাস্টার নিজেই দেখলেন দৃশ্যটা। রাত তখন 1টা, কি একটা কাজে বাইরে বেরিয়েছিলেন। এমন সময় দেখতে পেলেন একটা প্রকাণ্ড সাইজের কুলোর ওপর কালো কিম্ভূতকি মাখার বিচ্ছিরি চেহারার মানবাকৃতি কি যেন একটা বসে আছে। চেহারার তুলনায় হাত দুটো তার বিশাল। কুলোটা বাতাসে ভেসে ভেসে গ্রামের পথ পরিক্রমা করছে আর সেই কিম্ভূতকি মাকার তার হাত দুটো দুলিয়ে কখনো নৌকা বাওয়ার মতো করে, কখনো কপাল চাপড়ে সুর করে কেঁদে কেঁদে বলছে, বুড়িকে এমন বুদ্ধি কে দিলি রে? খিদে আমি মরে গেলুম। তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক। এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয়, ওই গ্রামের আরো অনেকেই প্রত্যক্ষ করল। নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা ওঝা বুদ্ধি করতে লাগলেন যাতে তাদের সংসারে কোনো অমঙ্গল না হয়। কিন্তু না, কিছুতেই কিছু হলো না। সাপ সাপান তো কমলো না। তাই দেখে অনেকেই অবশ্য বলল, ওর কথায় কান দিও না, আসলে ওটা একটা উজবুক, তাই ওইসব বলে বেড়াচ্ছে। তোমরা তো ওর কোনো ক্ষতি করনি, তবে ভয় কি, শকুনির সাপে গরু মরে না, ওর যা ইচ্ছে বলুক। এইভাবে আরো 2-3 মাস কেটে যাওয়ার পর এক জলঝড়ের রাতে বটগাছের একটি ডাল ভেঙে পড়ল বুড়ির কুড়ে ঘরের ওপর। ঘুমন্ত বুড়ি ঘর চাপা পড়ে মরে গেল। আর বলতে নেই, সে রাত থেকেই সেই বিচ্ছিরি চেহারার কিম্ভূতকি মাগারটাকে কুলোয় চেপে গ্রামের আনাচে কানাচে ভেসে বেড়াতে দেখা গেল না। এমনকি তার সাপ সাপান্ত কান্নাকাটি সবকিছুই থেমে গেল চিরতরে। তবে সেই ঘটনার পর থেকে রাজহাটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যের পর আলো না জেলে কখনো খেতে বসে না কেউ। আজকের গল্প এখানেই শেষ। কিন্তু রাজহাটি গ্রামের লোকেরা সন্ধ্যের পর আলো না জেলে আর কখনো খেতে পারল না কেন? বুড়ির জন্য নাকি কিম্ভূতকি মাকারের জন্য? আপনাদের কি মনে হয়? গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। বাংলা অডিও স্টোরি চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকের গল্প
হেমেন্দ্র কুমার রায় রচিত ভূতের রাজা। শুরু করছি আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের ভূতের রাজা। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল, সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় 30 মাইলের ওপর পথ পার হতে হবে। পাহাড়ে পথ, এক মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয়। সকালবেলায় বেরিলেও মাঝপথে সন্ধ্যা হবেই, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটি শিকার কুটি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরুলে এই কুটি হতো তাদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল, তাকে গিয়ে অনুরোধ জানালুম শিকার কুটিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোঁজবার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় নয়, কুঠি খালি পড়ে আছে। আপনি 1 রাত কেন, 1 মাস থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলর সাহেবও আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন। কুঠিতে আরো ঘর আছে, আপনারও থাকবার অসুবিধা হবে না। কিন্তু কিন্তু কি? কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো। কুঠির পাশেই শালবনের ভেতর সাঁওতালদের এক ভুতুড়ে দেবতা আছে। সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পর ওপাড়া মারায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতরে ঘুমোতে আসে। আমি হো হো করে হেসে উঠে বললুম, বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত পুণ্যের কথা। আমি রাজি। ম্যানেজার বললেন, আমি অবশ্য ওসব ছেলে মানুষই কথায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথাসময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকারকুটিতে পৌঁছলুম। ডুলি বেয়ারা বলে গেল, মাইল 3 তফাতে একটা গায়ে গিয়ে তারা আজকে রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলর সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্ত, যে তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি। তুমি? আমি হোমে যাচ্ছি। তুমি কি আজ এখানে থাকবে? হ্যাঁ সাহেব। বেশ বেশ, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে, এ ভালোই হলো। 2 জন কেন সাহেব, 3 জন। 3 জন আবার কে? তুমি কি আমার আর্দালির কথা বলছো? ও তাকে আমি মানুষের মধ্যেই গণ্য করি না। না সাহেব, তোমার আর্দলির কথা বলছি না। তবে কি কুঠির দারবানের কথা ভাবছো? না, সে রাত্রে এখানে থাকে না। না না, আমি দারোয়ানের কথাও বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন? টেলর হেসে বললে, ওহো, শুনেছি বটে, তা সে রূপকথার এক বর্ণ আমি বিশ্বাস করি না। তুমি করো নাকি?
করলে একলা এখানে রাত কাটাতে আসি? টেলর পাইপে 3-4টে টান মেরে বললে, দেখো গুপ্ত, সাঁওতালদের ওই দেবতাটিকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর দুটি নেই। তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, তাই ঠিক করেছি কাল যাবার সময় আমি তাকে সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন। আমি হেসে বললুম, তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতা আর কুটির ভেতরে শুতে আসবে না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি। তার আড্ডা কোথায়? টেলর আঙুল দিয়ে দেখিয়ে বললে, ওই যে ওইখানে, মিনিট খানেকের পথ। পায়ে পায়ে এগিয়ে গেলুম। কুঠির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায় একটা পাথুরে ঢিবির ওপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলুম। মূর্তিটা রং করা কাঠের। তার দেহ মাপে মানুষের মতন বটে, কিন্তু তার মুখ দানবের মতন প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর! দেখলেই বুকের কাছটা ছ্যাঁচ ছ্যাঁচ করতে থাকে। মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে, কান দুটো হাতির মতন, মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতন। দুটো গোল গোল কাঁচের চোখ আগুনের মতো জ্বলছে। হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভিতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে। কাঁধ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একটা লিকলিকে সরু বাঁকারির উপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না। কাঠকে খুদে আর কোনো অঙ্গই গড়া হয়নি। মূর্তির গায়ের রং আলকাতরার মতো কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে ও খানিক হলদে। ভাবলুম, এ মূর্তি যদি সত্য সত্য রাত্রে কুটির ভিতর ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এ জীবনে আর ভাঙবে কি? ধীরে ধীরে কুটির দিকে ফিরে এলুম। টেলর পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল। আমাকে দেখে সে বললে, গুপ্ত, খুব ঝড় বৃষ্টি আসছে, ওই দেখো। সত্য কথা। পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কোষ্ঠী পাথর হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত। টেলরের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি। এখন টেলর তার ঘরে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূত টুত কিছু মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভেতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের ভুলবার চেষ্টা করি আজে বাজে নানান কথা ভেবে, তত তারা মনের উপরে চেপে বসে, নরম মাটির উপরে ভারী পায়ের দাগের মতো। বাইরে বৃষ্টি ঝরছে, ঝম ঝম, রম রম।
মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া হাহা হাহা করে উঠছে, যেন কোনো আহত আত্মার কান্না। চারিদিক থেকে বনের গাছপালাগুলো মরমর মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভিতর থেকে একবার শুনলুম হায়নার অট্টহাসি, একবার শুনলুম শিগাল দলের মরা কান্না, একবার শুনলুম বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার উপর দুমদুম করে আঘাত হলো। ধর্মর করে আমি বিছানার উপরে উঠে বসলুম। সে কি আসছে, সে কি আসছে? দরজার উপরে আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয়। নিজের কাপুরুষতার জন্যে মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি, এমন সময় বাইরে থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায় গান শুনলুম। লঘু বুড়ুধির কসিনিন ঘন্টাবাড়ি মা কামার, লঘু বুড়ুধির কসিনিন ঘন্টাবাড়ি মা কামার, লঘু বুড়ু। এ তো সাঁওতালি ভাষা, নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে। কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কে সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপরে ঘন ঘন আঘাত হলো। এবারে আরো জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এ যে সত্য সত্যই কে দরজা ঠেলছে আর ঠেলছে। তবে কি সে এসেছে? তবে কি সে এখানে ঘুমোতে এসেছে? আবার গান শুনলুম। এবারে আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপরে। সেই তীব্র ক্ষণক্ষণে গলার গান। লঘু বুড়ুধির কসিনিন ঘন্টাবাড়ি মা কামার, লঘু বুড়ু। লঘু বুড়ুধির কসিনিন ঘন্টাবাড়ি মা কামার, লঘু বুড়ু। হঠাৎ উল্টো বিপদ। কুটির ভিতর দিককার দরজায় ঘন ঘন আঘাত। ভিতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি, এমনি সময় শুনলুম, গুপ্ত, গুপ্ত, ভগবানের দোহাই, খোলো দরজা, খোলো শিগগির। এ তো টেলরের গলা। আহ, বাঁচলুম। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম। টেলর হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, তার হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললুম, মিস্টার টেলর, হয়েছে কি? এত রাতে কি দরকার তোমার? টেলর দেয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে, গুপ্ত আমার ঘরের দরজায় ক্রমাগত কে লাথি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে? আমি বললুম, না না, আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি। কিন্তু আমারও ঘরের দরজা যে কে নাড়ছে আর গান গাইছে। ওই শোনো। দুমদুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচণ্ড আঘাত হলো। সঙ্গে সঙ্গে সেই গান। লঘু বুড়ুধির কসিনিন ঘন্টাবাড়ি মা কামার। আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপরে আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল।
সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলুম বারান্দার ওপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। কেউ কেউ ও কি সেই যে প্রতি রাতে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলরের বন্দুক ধুম করে গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা সাফ করে বারান্দার একপাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলর চেঁচিয়ে উঠল, গুপ্তা, গুপ্তা, জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু পাশে টেলর মনে করে বাঙালি কাপুরুষ, সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলুম। টেলর টলতে টলতে আমার বিছানার ওপর বসে পড়ে বললে, গুপ্তা, কিছু মনে করো না, আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো। বাইরে আবার কে গান গাইলে। লঘু বুড়ো, লঘু বুড়ো ধীরকসি নিন ঘন্টা বাড়ি মা কাবার, লঘু বুড়ো ধীরকসি নিন ঘন্টা বাড়ি মা কাবার। সকালবেলা, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছেই। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালুম। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরাটোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যতদূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর, এবং তারই ভিতরে এসে পড়ছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশান্ত ধারাগুলো। কোথাও পশু পক্ষী কীটপতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের উপর দিয়ে ক্ষুদ্র জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল। কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলুম, এই কে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরুল। কে তুই? আমি ঠাকুরের পূজারি। ঠাকুর? কে ঠাকুর? যিনি ওই শালবনে থাকেন। এখানে কি করছিস? ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমোতে আসেন, তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি। কাল রাতে তাহলে তুই দরজা ঠেলছিলি? আমিও ঠেলছিলুম, ঠাকুরও ঠেলছিলেন। আর গান গাইছিল কে? আমি। এমন সময় টেলরও ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বললুম। টেলর তো শুনেই মহা খাপ্পা। ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের ভিতর অদৃশ্য হয়ে গেল। টেলর বললে, রাস্কেলকে ধরতে পারলে একবার দেখিয়ে দিতুম। ওহ, সারা রাত কি অশান্তিতেই কেটেছে। আমি বললুম, যাক, যা হবার তা তো হয়ে গেছি। এখন আমাদের কি উপায় হবে? কুঠির দারোয়ানও এলো না, ডুলি বেয়ারারাও এই দুর্যোগে বোধহয় আসবে না। আমরা যাব কেমন করে? টেলর বললে, আমাকে যেমন করেই হোক আজ যেতে হবেই। বোম্বে যাবার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতুম, কিন্তু আমার 2 সিটার গাড়ি আমি আমার আর্দালি
তুমি তোমার চাকর আর তোমার মালপত্র অতটুকু গাড়িতে তো ধরবে না, কাজেই তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে। আরদালি। টেলারের আরদালি এসে সেলাম করলে। টেলার বললে, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো। আমি বললুম, তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? টেলার বললে, নিশ্চয়, আমার যে কথা সেই কাজ। আবার রাত এলো। বৃষ্টি এখনো থামেনি। আমি এখনো কুটিতে বন্দি হয়ে আছি। টেলার চলে গেছে এবং যাবার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুটির ভিতরে ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না। একখানা ইংরেজি নভেল বার করে পড়তে বসলুম। ঘন্টা দেড়েক পড়ে তন্দার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি, এমন সময় শুনলুম বাইরে সিঁড়ির উপরে আওয়াজ হলো ঠক ঠক ঠক, ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাজ বরাবর এলো। তারপর দরজার উপরে শুনলুম ধাক্কার পর ধাক্কা। কি আপদ! টেলর তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে। এ আবার কে জ্বালাতে এলো? নিশ্চয়ই সে সাঁওতাল পুরুত বেটা। সে হতভাগা রোজ রাত্রে এইখানে আরাম করে ঘুমোয় আর চারদিকে রটিয়ে দেয় কুটির ভিতরে ভূতের রাজা শুতে আসেন। ধাক্কার জোর কমেই বেড়ে চলল। একবার ভাবলুম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই। তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতরে রাত্রে একলা আমি এখানে আছি। যদি কোনো দুষ্ট লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালুম। দরজার এক জায়গায় একটা ছাদা ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম, কে আছো? চলে যাও, নইলে এখনই আমি বন্দুক ছুড়ব। কোনো জবাব নেই। দরজার উপরে ধাক্কাও থামল না। এখনো আমার কথা শোনো, নইলে। বাইরে বিশ্রী গলায় কে হাসতে লাগলো। আমি বন্দুকের ঘোড়া টিপলুম। সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল। ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুঠির সিঁড়ির উপরে শব্দ শুনলাম, ঠক ঠক ঠক। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল। সে হাসি অমানসিক। শরীরের রক্ত যেন জল করে দেয়। শেষ রাতে জল ধরে গেল। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো কুচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুললে। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে। তেড়ে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা। ধর্মর করে সে উঠে বসলো। সেই সাঁওতাল পুরুষটা। ক্ষুদ্রস্বরে বললুম, কাল আবার কি করতে এখানে এসেছিলি? ভারী চালাকি পেয়েছিস না? লোকটার মুখের ভাব একটুও বদলালো না। শান্ত স্বরে বললে, আমার ঠাকুর
কাল এখানে ঘুমোতে এসেছিলেন, আমিও তাই এসেছিলুম। তোর ঠাকুর কোথায়? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আছেন। মিথ্যা কথা, আমি নিজের চোখে দেখেছি টেলর তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আছেন। কুটি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হলুম। সবিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লকে জিভ বার করে ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে। আর ও কি, মূর্তির পেটের উপরে একটা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরো নানা জায়গাতেও রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? ভাবতে পারলুম না। মূর্তির দিকে আর তাকাতেও পারলুম না। কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলুম। কলকাতায় ফিরে এসে খবরের কাগজে এই বিবরণ পড়লুম। সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলর কর্ম হইতে অবসর লইয়া বিলাতে যাইতেছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভব তিনি প্রাণ হারাইয়াছেন। স্থানীয় জঙ্গলের ভিতরে তাহার মোটর গাড়ি পাওয়া গিয়াছে। মোটরের উপরে, ভিতরে ও চারপাশে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেলর ও তাহার আর্দালির কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেলর ও তাহার আর্দালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাদক ব্যাঘ্রেরও খোঁজ পাওয়া গিয়াছে। সেই ভুতুরে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেলরের আর তার আর্দালির গায়ের রক্ত। এবং সেই সাঁওতাল পুরুষটাই নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলুম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলুম শিকার কুটিতে আর কখনো রাত্রিবাস করব না। কিসে কি হয় কে জানে। আজকের গল্প পাঠে ছিলেন কথক জ্যোতিষ্ক হালদার, ম্যানেজার টেলর সাহেব ও পুরোহিতের কণ্ঠে বিদিশা হালদার। শ্রোতা বন্ধুদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে দেবেন, যাতে আমরা পরবর্তীকালে আরও ভালো ভালো গল্পের উপস্থাপন আপনাদের সামনে করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের সপ্তাহের রবিবার আবার দেখা হবে। ধন্যবাদ।